আজ আমি আপনাদেরকে যে সত্যি ঘটনাটা বলবো, সেই ঘটনাটা এতটাই মর্মান্তিক, এতটাই ভয়ঙ্কর যে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, এই ঘটনার পরে তাকে কিন্তু দীর্ঘ 6 মাস কাউন্সিলরের কাছে যেতে হয়েছিল নিজের কাউন্সেলিং করার জন্য। এবং ওনার মানসিক স্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে একটা সময় ওনার বাড়ির লোকও ভেবেছিল যে হয়তো উনি পাগল হয়ে যাবেন। উনি নিজে বুঝতে পারতেন না কিভাবে দিন থেকে রাত, রাত থেকে দিন হতো। এমন একটা সময়ের মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছিল যেটা ওনার জীবনের অত্যন্ত একটা খারাপ সময়। আর সেই সময় ওনার সাথে যে একটা এমনি উনি ভালো ছিলেন না, সেটার কারণ আমি আপনাদেরকে বলবো যে উনি কেন ভালো ছিলেন না। তারপরে ওনার সাথে যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটতে থাকে সেগুলো ছিল অতি ভয়ঙ্কর। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি আজকের এই ঘটনাটা পুরো শুনুন। উনি জানিয়েছেন যে উনি ভেবেছিলেন যে এই ঘটনাটা পাঠাবেন না, সেই জন্য উনি ইমেল টাইপ করেও উনি মুছে দিয়েছিলেন। কারণ মনে হয়েছিল যে এই ঘটনাটা যদি উনি অনেক সবাই ওনার এই জীবনের ঘটনাটা যদি সবাই শোনে, তাহলে হয়তো অনেকে অনেক রকমের খারাপ মন্তব্য ওনার সম্পর্কে করতে পারে। কিন্তু আলটিমেটলি উনি সমস্ত কিছু বাধা অতিক্রম করে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার জীবনে উনি যে জ্বালা যন্ত্রণার মধ্যে এখনও রয়েছেন, সেটা উনি সবার সাথে শেয়ার করে একটু হলেও নিজের মনটাকে হালকা করতে চান। এবং ওনার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কেন ওনার সাথে এরকম হলো, কিছু যদি আপনাদেরও বলার থাকে, আপনারা যেন সেটা অবশ্যই কমেন্ট করে বলেন, সেটা উনি বারবার জানিয়েছেন। তো সঙ্গত কারণেই উনি ওনার নামটা প্রকাশ করতে অনিচ্ছুক, তো আমি ওনার নামটা বলছি না এখানে। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনারা যখন এই ঘটনাটা শুনবেন, কোথাও আপনাদেরও মনে হবে যে একটা এমন ঘটনা শুনলেন, এমন একটা মানুষের জীবনের ঘটনা শুনলেন যেটা আপনাদের মনেও কিন্তু একটা গভীর প্রভাব ফেলতে পারে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাগুলো শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকলে সেগুলো আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে অনেক অনেক ঘটনা রয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলের সাথে রিসেন্টলি যুক্ত হয়েছেন। তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা আমাদের চ্যানেলের একদম এপিসোড 1 থেকে আজকে 500-র উপরে এপিসোডস রয়েছে। তো আপনারা প্রত্যেকটা ঘটনা আপনাদের সময় মতো করে শুনতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আমাদের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কারণের জন্যই নিজের নামটা প্রকাশ করতে বারণ করেছে। প্রথমে আমি ওনার সম্পর্কিত কিছু কথা বলে নিই এবং ঘটনাটা যখন আমি আপনাদেরকে বলবো, আমি ওনাকে শুধু দিদি বলেই সম্বোধন করছি। উনি জানিয়েছেন যে উনি বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, ওনার খুব ভালো লাগে। তো বারবারই উনি ওনার জীবনের এই ঘটনাটা লিখে পাঠানোর কথা ভেবেছেন, কিন্তু বারবারই মনে হয়েছে যে এরকম ঘটনা উনি একটু লজ্জাবোধ করেছেন। ওনার মনে হচ্ছে যে লোকে হয়তো এই ঘটনাটা শুনে ওনাকে খুব করুণা করবে বা ওনাকে জাজ করবে, তো সেই জন্য উনি ঘটনাটা পাঠাচ্ছিলেন না। তো আলটিমেটলি পাঠিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যে আপনারা প্লিজ আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাবেন। আমি এগুলো তো কাউকে বলতে পারি না। তো ওনার নিজের মনটাকে একটুখানি শান্তির জন্য, নিজের মনটা হালকা করার জন্য উনি ঘটনাটা শেয়ার করেছে। আচ্ছা, প্রথমেই বলি, এই দিদি একটা মধ্যবিত্ত পরিবারে ছোট থেকে বড় হয়ে ওঠে। পড়াশুনোয় মধ্যম মানের ছিল। পড়াশুনো করতে যে খুব ভালো লাগতো সেটাও নয়, আবার উনি যে পড়াশুনোয় খুব খারাপ ছিলেন সেটাও নয়, মোটামুটি আর কি চলে যেত। এবার যখন ওনার আর কি বিয়ের বয়স হলো, যখন আর কি মনে হলো বাড়ির লোকেরও যে এর বিয়ে দেওয়া উচিত, তো সেই সময় দিয়েই ওনার জীবনে একটি ছেলে আসে। তো সেই ছেলেটিকে উনি একটা জায়গায় পড়াতে যেত, একটা কোচিং সেন্টারে উনি পড়াতে যেতেন দিদি। তো সেইখানেই ওই ছেলেটি আসতো এবং সেই ছেলেটির সাথে ওনার একটা প্রথমে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বের সম্পর্কটা আস্তে আস্তে একটা ভালোবাসার সম্পর্কের দিকে চলে যায়। এবার এদিকে তো দিদির বাড়ি থেকে বিয়ের জন্য বারবার তোড়জোড় করছে,
কিন্তু সমস্যাটা এখানে যেটা হলো সেটা হচ্ছে যে ওই ছেলেটা তখনও পর্যন্ত ঠিক মতো নিজের পায়ে দাঁড়ায়নি। মানে ছেলেটা যে টাকা পয়সা রোজগার করতো সেই টাকা পয়সায় মানে সেই সময় আর কি বিয়ে করা এটা মানে যাকে বলে খুবই অসুবিধের একটা জায়গা হয়ে দাঁড়াতো। তো স্বাভাবিকভাবেই ছেলেটা বলে যে দেখো আমি যা রোজগার করি তাতে আমার হাত খরচাটুকু ঠিকঠাকভাবে চলে যায়, কিন্তু আমি যদি এখন তোমাকে এই অবস্থায় বিয়ে করি, প্রথম কথা হচ্ছে আমার বাড়ি থেকেও রাজি হবে না, তারা বলবে যে তুই এই রোজগারে বিয়ে করছিস। আর দ্বিতীয় হতো যদি আমি বিয়ে করেও ফেলি, আমার বাবা হয়তো বিয়েটা দিয়ে দিল, তোমার কিছুদিন পরে অসুবিধে হবে, কারণ আমি তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবো না, কোথাও টুকটাক ঘুরতে বেরোনো এগুলো কিছু হবে না, তো তুমি আমার জন্য অন্তত 1-1.5 বছর ওয়েট করো। এবার দিদি ভাবলো যে সত্যিই তো ছেলেটাকে আমি ভালোবাসি, আর ছেলেটা দিদি প্রায় সেম এজ। তো দিদি ভাবলো যে সত্যিই তো এবার ওর জন্য যদি আমি ওয়েট না করি তাহলে আর আমি কি ভালোবাসলাম। তো দিদি ছেলেটাকে বলে ঠিক আছে, তুমি তোমার মতো নিজের পায়ে দাঁড়ানো, তুমি যেরকম চেষ্টা করছো তুমি সেরকমই করতে থাকো, আমি তোমার জন্য অবশ্যই ওয়েট করব। তো এই বলে দিদি আর কি সম্পর্কটাকে সেভাবেই আর কি কন্টিনিউ করতে থাকে। আর এদিকে দিদির বাড়ির লোক যখন দিদিকে বিয়ের জন্য বারবার বলছে, তখন দিদির একটা ঠিকঠাক এজ হয়ে গেছে। তো দিদি তখন বাড়িতে বলে যে না দেখো আমি এখন বিয়ে করব না, আমি আমার কেরিয়ারটাকে আরেকটু ভালো করতে চাই। তো দিদির বাড়ির লোক মাঝে মধ্যেই বলছে, এবং দিদি প্রত্যেকবার কোনো না কোনো টালবাহানা করে বিয়ের বিষয়টা কাটিয়ে দিত। এইরকম করতে করতে যখন 2 বছর হয়ে গেল, দিদির বাড়ির লোক বলছে যে ঠিক আছে তুই এরপরে কেরিয়ার তৈরি করতে হলে তুই বিয়েটা করে নে, তারপরে করবি। আর দিদি যে একটি ছেলেকে ভালোবাসে সেই ব্যাপারটা কিন্তু দিদি বাড়িতে কাউকে বলতে পারেনি। ওই একটাই কারণ যে বললে জিজ্ঞেস করবে, প্রথমে একটা প্রশ্ন আসবে ছেলেটা কি করে। তো সেটা বলবার মতো দিদির মনে হয়েছিল যে সেটা এমন কিছু বিশাল কিছু করে না, বা একটা স্ট্যান্ডার্ড যে একটা প্রত্যেক মাসে একটা ঠিকঠাক স্যালারি আসে সেরকমও নয়। তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে দিদি না বলতে পারেনি। এবার ছেলেটাকে যখন এদিকে দিদি বলতো যে দেখো তুমি তো আমার থেকে 1-1.5 বছর টাইম চেয়েছে, 2 বছর হয়ে গেল, তুমি এবার যা হোক করে কিছু একটা চাকরি তুমি জোগাড় করো, যদি একটু কম পয়সারও হয় সেটা ঠিক আছে, কিন্তু তুমি একটা ভালো চাকরি জোগাড় করো যেখানে আর কি স্টেবিলিটি থাকবে। কারণ ওই ছেলেটাও বিভিন্ন জায়গায় টিউশন পড়াতে, এবার টিউশন পড়ানো আজ আছে কাল নাও থাকতে পারে, ফলে সেটার উপরে ভিত্তি করে বিয়ের মতো একটা এত বড় ডিসিশন নেওয়াটা একটু কঠিন। আর বিশেষত মানে নিজেরা যদি মেয়েদের প্রতি ভরসা রাখতেও পারে, মেয়েটির বাড়ির লোক তারা তো সেই বিষয়টা কনভিন্স নাও হতে পারে। তো এই করে ছেলেটার সাথে প্রত্যেক দিনই এটা নিয়ে আর কি কথা হতো, এবং আস্তে আস্তে যা হয় আর কি একই কথা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর যদি একই কথা নিয়ে কথা হতে থাকে, সেটা একটা ঝগড়াঝাটির পর্যায়ে চলে যায়, অশান্তির পর্যায়ে চলে যায়। তো দিদির ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তো একদিন ছেলেটা বলে যে দেখো আমি নিজেও জানি না আমার অ্যাকচুয়ালি নিজের পায়ে দাঁড়াতে কতটা সময় লাগবে, আর আমার যা বাড়িঘর আছে তাতে আমাকে শুধুমাত্র চাকরি পেলেই যে আমি বিয়ে করতে পারবো সেটা না, আমাকে বাড়িঘর রিনোভেট করতে হবে, অনেক কিছু আমার দায়িত্ব আছে। তো তোমার বাড়ির লোক যদি না চায় বা তুমি যদি না চাও তাহলে তুমি বিয়ে করে নিতে পারো। এই করতে করতে আরও 1 বছর কেটে গেল, এবং সম্পর্কটা আস্তে আস্তে অবনতির দিকেই চলতে লাগলো। একটা সময় দিদির মনে হলো যে না এভাবে হবে না। তো দিদিও তখন আস্তে আস্তে হাল ছেড়ে দিতে থাকে, এবং আলটিমেটলি ওদের একটা ব্রেকআপ হয়ে যায়। এবার দিদির যখন ব্রেকআপ হয়ে গেল, যখন দিদি বাড়িতে বলল যে ঠিক আছে এবার তোমরা আমার জন্য সম্বন্ধ দেখতে থাকো, তো তখন দিদির বাড়ির লোক বলছে যে তুই 3 বছর নষ্ট করলি, বয়সেরও একটা ব্যাপার আছে, মেয়েদের ক্ষেত্রে যা হয় সমাজের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে একটা সমাজে তৈরি যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যেই তারা চলতে চায়, কারণ তারা জানে যে তাদের এই সমাজেই থাকতে হবে, এর মধ্যেই থাকতে হবে। তো তখন দিদি বাড়ির লোক বিভিন্নভাবে বলে যে তুই 3 বছরে খুব বিশাল কিছু তো করে নিস, যা তুই 3 বছর সময় নষ্ট কেন করলি। তো দিদি আর সেই বিষয় নিয়ে বাড়িতে কোনো কথা বলেনি। এবার দিদির জন্য সম্বন্ধ দেখা শুরু হলো, এবং ভাগ্যের কি মানে পরিহাস দেখুন, একটা সময় যখন দিদি বিয়ে করতে চাইছিল না সেই সময় দিদির জন্য প্রচুর ভালো ভালো সম্বন্ধ এসছে, মানে হাইলি এডুকেটেড, ভালো হয়তো চাকরি করে, ব্যাংকে চাকরি করে, কি গভর্নমেন্ট সার্ভিস করে, কি প্রাইভেট জায়গাতেও ভালো পজিশনে চাকরি করে, খুব ভালো ভালো সম্বন্ধ আসতো। কিন্তু যেহেতু সেই সময় দিদি ছেলেটিকে ভালোবাসতো, মনে হয়েছিল যে সাথেই হয়তো আমার বিয়ে হবে, তো সেই জন্য দিদি আর কি ব্যাপারগুলোকে পাত্তা দেয়নি, সম্বন্ধগুলো এসে চলে গেছে। বাট এইবার যখন দিদি নিজে চাইছে যে হ্যাঁ এবার বিয়ে করতে হবে, বাড়ির লোকও একদম উঠে পড়ে লেগেছে, তখন আর সেরকম ভাবে ভালো সম্বন্ধ আসছে না।
তো কি করবে এবার, বাড়ির লোকের তো মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল। এবং প্রথম দিকে দিদি ব্যাপারটাকে লাইটলি নিলেও আস্তে আস্তে দিদিরও মনে হতে থাকে, মানে যেখানে যেত যা হয় আর কি, আত্মীয় স্বজনরা বলছে যে কিরে ওর বিয়ে হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল, তোর কবে বিয়ে হবে, তোর বিয়েটার কবে নিমন্ত্রণ পাবো। হয় না, প্রচুর মানে মানুষজন এরকমই থাকে, এভাবেই ঠিক কথা বলে। তারা আগে পিছনে কিছুই ভাবে না, কার মনে ভালো লাগছে কথাটা, কার মনে খারাপ লাগছে, এগুলো নিয়ে কিছুই তারা চিন্তা ভাবনা করে না। তো একদম সেই টাইপের আত্মীয় স্বজন, পরিচিত চেনা লোকজনেরও ওনার পাশেও পুরো ভরপুর ছিল। তো তারা এরকম করে কথা বলতো, দিদির খুব খারাপ লাগতো। তো এবার একদিন এটা নিয়েও বাড়িতে অশান্তি হয়। দিদির মা দিদিকে বলে যে এত সম্বন্ধ এলো, তুই বিয়ে করলি না, এখন তুই বিয়ে করতে চাচ্ছিস, এখন ছেলে পাওয়া যাচ্ছে না। তো তখন দিদির মা বলে যে দেখ, আমরা একটু ভালো ছেলে যেখানেই পাবো, যদি একটু দূরেও হয়, আগে যেমন দিদিদের ক্রাইটেরিয়া ছিল যে কাছাকাছির মধ্যে দেবে বিয়ে, কিন্তু তখন আর হাতে অপশান বেশি নেই, সময়ও বেশি নেই। তো দিদিকে বলে যে দেখ, আমরা যেখানে ভাবো একটু দূরেও হয়, তুই কিন্তু দূরেই বিয়ে করে চলে যাবি, কারণ এরপরে কিন্তু তোর এখনই দেখতে পাচ্ছি সম্বন্ধ আসার ক্ষেত্রে বয়স একটু বেড়ে গেছে, একটু বয়স্ক, মানে যেগুলো একটু ভালো আছে, একটু হয়তো এজেড এরকম আর কি। তো দিদি বললো ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো। তো এইরকম করতে করতে পুরীর কাছে, মানে প্রপার পুরীতে নয়, বাট পুরীর কাছাকাছি একটা জায়গায় একটা বাঙালি পরিবার, সম্ভ্রান্ত পরিবার, ব্যবসায়ী, তো সেই পরিবারের সম্বন্ধ দিদির কাছে এলো। এবং এই সম্বন্ধে এলো, কথাবার্তা হলো, দিদিকে পছন্দ হলো। এবং দিদির বাবা মা কি করলো, ওরা ইনভাইট করলো একদিন যে আপনারা আসুন। তো দিদির বাবা মাও কিন্তু সেই পুরীর কাছে, মানে পুরী থেকে প্রায় 15 কিলোমিটার মতো আরও যেতে হয়, সেখানে যায় এবং সেখানে গিয়ে ছেলের বাড়ি ঘর সব কিছু দেখে আসে এবং দেখে যে সব কিছু একদম ভালো আছে, ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তো দিদির বাবা মা বলে যে দেখ, ছেলেটা সব কিছু ঠিকঠাক আছে, আর মানে এই একটাই সম্বন্ধ সেই সময় দিদির জন্য এসেছিল, যার বয়সটাও খুব বেশি নয় দিদির থেকে, টাকা পয়সার দিক থেকেও ঠিকঠাক আছে, এডুকেশনের দিক থেকেও ঠিকঠাক আছে, যাদের বিশেষ কোনো দাবি দাওয়া নেই, মানে সব কিছু একেবারে যাকে বলে ক্রাইটেরিয়ার সাথে মিলে গেছে, শুধুমাত্র ডিস্টেন্স ছাড়া তো সেরকম কিছুই নেই প্রবলেম। তো দিদির শ্বশুরবাড়ি থেকে বলে যে দেখুন, এখন তো শতাব্দী এক্সপ্রেস হয়ে গেছে, তো শতাব্দী এক্সপ্রেসে খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই হাওড়া থেকে পুরী যাওয়া যায়। মানে ওদের বাড়িতে যদি যেতে হয় তাহলে পুরী স্টেশনে নেমে গেলেই সব থেকে আর কি বেস্ট যাওয়া যায়। তো ওরাও ভাবলো যে এখন তো কানেক্টিভিটি আগের থেকে অনেক বেটার হয়ে গেছে, এখন ওই মানে আসতে গেলে যে সবসময় যে অনেক আগে থেকে রিজার্ভেশন করতে হবে সেরকমও ব্যাপার নেই। তো সমস্ত দিকটা বিচার বিবেচনা করে ওরা এই সম্বন্ধটাকে ফাইনাল করে দেয়। এইবারে ওই ছেলেটির সাথে কিছুদিন পরে দিদি বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে দিদি পুরীতে সেটেল হয়ে যায়। এবার যেহেতু দিদি ওনার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, তো মাঝে মধ্যে দিদিকে কিন্তু বাপের বাড়ি আসতে হতো, মানে ওই পুরী থেকে আর কি হাওড়া আসা যাওয়া কিন্তু ওনার মাঝে মধ্যেই হতো, মাসে একবার তো হয়েই যেত। এবার দিদি যখন তার সংসার জীবন শুরু করে, তো প্রথম কিছুদিন ওনার অত দূরে, মানে এমনি মানুষ পুরী ঘুরতে যায় সে কথা আলাদা, কিন্তু বিয়ে হয়ে দিদি একেবারে পুরীই চলে গেল, এটা না দিদির একটুখানি অসুবিধে হতো মাঝে মধ্যে, কিন্তু কিছু করার ছিল না। মন না বসলেও আস্তে আস্তে জায়গাটাকে ওনার ভালো লাগতে থাকে, সংসারে মন চলে আসে এবং উনি সুন্দরভাবে সংসার করতে থাকে। এবার এর কিছুদিন পরে দিদি যেটা বুঝতে পারে যে দিদির শ্বশুর বাড়িতে যে ব্যবসা রয়েছে, পারিবারিক যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় একটা বিশাল ক্ষতি হয়েছে, মানে এটা বেশ বড়সড় রকমের ক্ষতি হয়েছে। এবং ওদের আগেও বেশ কিছু আর্থিক তছরুপির ঘটনা ওনার শ্বশুর বাড়িতে ঘটেছে। তো সব কিছু মিলিয়ে ওনার শ্বশুরবাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন বেশ খারাপ হয়ে যায় এবং উনি বুঝতে পারে যে ওনার শ্বশুরবাড়িতে ওনার স্বামী, শ্বশুরমশাইদের না মানে বাজারে অনেক ধার দেনা হয়ে গেছে। এবার সেই ধার দেনা এত বেশি হয়ে যায়, মানে সেটা কিন্তু প্রথম দিকে এই দিদি জানতো না, কারণ উনি বাড়িতে থাকতেন আর সদ্য বিয়ে হয়েছে, উনি তো আর অত কিছু জানেন না, অত কিছু উনি বুঝতেনও না। তো এই বিষয়গুলো নিয়ে উনি প্রথম দিকে কিন্তু অতটা মাথা ঘামাননি, কিন্তু আস্তে আস্তে উনি বুঝতে পারে যে ওনার স্বামীর ব্যবহার, মানে ওনার প্রতি বলুন বা তার বাবা মায়ের প্রতি বলুন, সবার প্রতি ব্যবহার একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি হতো, মানে ওনার সাথে হতো না, ওনার শ্বশুর মশাইয়ের সাথে ওনার স্বামীর খুব অশান্তি হতো টাকা পয়সা নিয়ে আর কি।
তো ওনার শ্বশুরমশাই বলতো যে এটা করিস না, ওটা করিস না, তুই টাকা নষ্ট করছিস। আর মানে টাকা পয়সা সংক্রান্ত যে ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলোর সাথে ওনার স্বামীর আর ওনার শ্বশুরমশাইয়ের মনোমালিন্য হতো। তো বলতো যে এত টাকা অলরেডি বাজারে ধার দেনা আছে, এত লাখ টাকা, তুই তার মধ্যে এত টাকা কেন নিচ্ছিস, কি করবি, নতুন ব্যবসা করলে সেটাও তো চলছে না, এরকম নানান আর কি ঝগড়া অশান্তি লেগে থাকতো। কিন্তু ওনার সাথে কিন্তু ওনার স্বামীর একটা বেশ ভালোই সম্পর্ক ছিল, মানে ওনার সাথে কখনো ঝগড়া ঝামেলা করা বা খারাপ ব্যবহার করা, গায়ে হাত তোলা, এরকম কোনোদিন কিছু করেনি। হয়তো কখনো রেগে যেত, একটু হয়তো রাগারাগি হতো, কিন্তু ভালো ছিলেন আর কি। এবারে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে একদিন বাড়িতে খুব অশান্তি হয়, প্রচন্ড অশান্তি হয়। তো দিদি এইসব বিষয়গুলোর মধ্যে ঢুকতো না সাধারণত, কিন্তু একদিন দেখছে যে প্রচন্ড অশান্তি হচ্ছে। তো উনি ওনার স্বামীকে বললেন যে দেখো, তোমার বাবা যেটা বলছেন তুমি সেটা শুনে নাও না, কেন এত বেশি কথা, মানে কথার উল্টো কথা কেন বলা হচ্ছে, কেন এত ঝগড়া অশান্তি হবে। তো তখন আর কি ওনার স্বামী বলে যে দেখো, তুমি তো সদ্য বিয়ে হয়ে এসছো, তুমি অনেক কিছুই জানো না, তো তুমি এসব বিষয়ের মধ্যে ঢুকো না। আর আমার এখন যে অবস্থা, আমার গলা অবধি আমি ঋণে ডুবে আছি, এখন মানে এখান থেকে আমার উদ্ধার হওয়ার আর কিছু নেই। মানে এগুলো না আর কি দিদি জানতো না, এতটা যে ব্যাপারটা সিরিয়াস সেটা উনি জানতো। উনি ভেবেছে হয়তো ঠিক আছে, কিছু ধার দেনা হয়েছে, ব্যবসার ক্ষেত্রে হতেই পারে, কিন্তু একেবারে গলা পর্যন্ত ঋণের দায়ে যে একেবারে ডুবে আছে সেটা কিন্তু দিদি জানতো না। তো ওনার স্বামী বলে যে দেখো, আজ নয়তো কাল আমাদের এই সুখের সংসার কিন্তু ভেঙেই যাবে, কারণ আমি যদি এই ঋণ শোধ করতে না পারি, যারা আমাকে টাকা পয়সা দিয়েছে, আমার বাজারে যেখানে ধার দেনা রয়েছে, তারা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে, আমাকে হয়তো নিয়ে যাবে। তো তুমি কিন্তু সেইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নাও, কারণ যেটা ঘটবে সেটা কিন্তু মানে খুব বড়সড় একটা ঝামেলা হবে। আর আমার বাবা হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু আমি একটা ব্যবসাকে বাঁচাতে গিয়ে অন্য একটা ব্যবসা শুরু করেছিলাম, সেখানে কিছু ধার বাকি হয়েছে, সেটাও চলেনি, আবার আমি অন্য সেই ব্যবসা দুটো দেখিয়ে অন্য জায়গা থেকে টাকা পয়সা ধার দেনা করেছি, মানে প্রায় কোটি টাকা ওনার ঋণ হয়ে গেছে অলরেডি সেই সময়। আর ঘটনাটা বলছে আজ থেকে প্রায় 8-9 বছর আগেকার কথা। তো 8-9 বছর আগে প্রায় কোটি টাকা ঋণ, মানে বুঝতেই পারছেন বিশাল ব্যাপার, আজকের দিনেও বিশাল ব্যাপার। তো এগুলো শুনে মানে দিদির তো মানে আকাশ থেকে পড়ছে, মানে উনি ভাবতেই পারেননি যে ব্যাপারটা এতটা সিরিয়াস, এবং এই বিষয়টা নিয়ে এই যে বাড়িতে ঝগড়া অশান্তি হতো, কখনোই উনি কোনো কিছু নিয়ে বলতো, কারণ ওনার কাছে কিছুই আসতো না, ওনার শ্বশুরমশাই ওনাকে কিছু বলতো না, ওনার স্বামী ওনাকে এটা নিয়ে কিছু বলতো। কিন্তু ওনার স্বামী সেদিন যখন পুরো মনের কথাগুলো সমস্তটা খুলে বলে যে এত এত টাকা ঋণ রয়েছে, এত এত লায়াবিলিটিস রয়েছে, উনি সেটা শুনে তো অবাক হয়ে যায়, কারণ উনি জানতেন যে এত টাকা দেওয়ার মতো ক্ষমতা সেই মুহূর্তে ওনার শ্বশুর বাড়িতে কারোর নেই, না ওনার স্বামীর আছে, না ওনার শ্বশুর মশাইয়ের আছে, না ওনার শাশুড়ি মায়ের আছে। উনি তখন বলছে তা তুমি কি করবে। তো তখন আর কি উনি বলে যে দেখো, এখন সামনে একটা খুব খারাপ সময় আসছে, তা ধরে নাও, আর আমি জানি না আমি কি করব, তবে নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখবে, আর সেরকম যদি মনে হয় তুমি তোমার বাপের বাড়িতেও চলে যেতে পারো, যতদিন না সিচুয়েশন ঠিক হচ্ছে। এবার দিদি বলছে তুমি এসব কি বলছো, আমি বিয়ে করে তোমাকে বিয়ে করে আমি এখানে এসেছি, তুমি এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, আর আমি তোমাকে ছেড়ে চলে যাবো, এটা কি হয় কখনো। তখন বলছে যে দেখো, তুমি কিন্তু মানে যদি ছেড়ে চলে না যাও, তাহলে তুমি কিন্তু সবকিছুর জন্য নিজের মনকে প্রস্তুত করে নাও। আর কারণ এখন আমরা মানে আমাদের যে অবস্থা, তাতে কিন্তু আমরা এখন ফ্যামিলি প্ল্যানিংও করতে পারবো না, এখন আমাদের মানে দুবেলা দুমুঠো খাবো কি করে, বাড়িটাকে কি করে বাঁচাবো, সেটা নিয়ে ভাবতে হবে। তো সেদিন ওনার স্বামী ওনাকে এরকম প্রচুর কথা বলেন, এবং যে কথাগুলো শুনে ওনার রীতিমতো পায়ের তলার থেকে মানে যাকে বলে মাটি সরে যায়, কারণ উনি বুঝতে পারছিলেন না যে ওনার স্বামী ওনাকে অ্যাকচুয়ালি কি বলছে এবং কেন বলছে, এগুলোর মানেটা কি উনি কিছুই বুঝতে পারছিলেন না। তো যাই হোক, তো ওনার স্বামী তারপর ওনাকে একটু আশ্বস্ত করে, বলে যে তুমি আমার উপরে ভরসা রাখো, আমি তোমাকে যতটা বলছি হয়তো ততটা খারাপ কিছু হবে না, বাট নিজেকে প্রস্তুত রেখো। এরকম খালি বারবার 2-3 দিন ধরে একই কথা বলে গেছে, নিজেকে প্রস্তুত রেখো, অনেক কিছু ঘটতে পারে। এবার দিদি না ব্যাপারগুলোকে ভেবেছে যে হয়তো ওনার স্বামী প্রচন্ড টেনশন করছে, সেই জন্যই হয়তো এই কথাগুলো বারবার বলছে। কিন্তু এর পরে যে একটা ভয়ঙ্কর সময় দিদির জন্য অপেক্ষা করছে, সেটা কিন্তু উনি স্বপ্নেও কল্পনা করতে পারেন। তো এবারে যেটা হলো, একদিন সকালবেলা দিদি উঠেছে, অন্যান্য দিনের মতোই একদম স্বাভাবিকভাবেই উঠেছে। তার আগের দিন রাতে ওরা কথাবার্তা বলে, খাওয়া দাওয়া করে, ঘুমোয়। তো সকালবেলা উঠে দেখছে ওনার পাশে ওনার স্বামী নেই। এবার সাধারণত দিদি ওনার হাজবেন্ডের ঘুম থেকে ওঠার আগেই উঠতেন। এবার উনি ভেবেছে যে হয়তো বাথরুম গেছে বা হয়তো কোনো কাজ আছে, তাই তাড়াতাড়ি উঠে পড়েছে।
তো এরপরে উনি নিত্যদিনের কাজকর্ম সমস্ত শুরু করে দেন আর ভাবছেন যে এই হয়তো ওনার হাজবেন্ড চলে আসবে। তো এর কিছুক্ষণ পরে ওনার যে শ্বশুর শাশুড়ি ছিলেন তারা ওনাকে এই দিদিকে জিজ্ঞেস করে যে ওনার স্বামী কোথায় গেছে, উনি জানে কি না। তো এই দিদি তো শুনে অবাক, কারণ উনি ভাবছিলেন যে হয়তো ওনার শ্বশুর শাশুড়ি জানে বা তাদেরকে হয়তো বলে গেছে। তো স্বাভাবিকভাবেই দিদি বলেছে যে না, আমি তো জানি না ও কোথায় বেরিয়েছে, আমাকে কিছু বলে যায়নি। বলছে কালকে কি তোমাকে বলেছিল সকাল সকাল কোথাও বেরোবে বা বেরোনোর কথা আছে? তো দিদি বলছে না, আমি তো এরকম কিছু জানি না, আমাকে তো এরকম কিছু বলেনি। তো এবারে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু কোনো রকমভাবেই দিদির বা দিদির যে শ্বশুর শাশুড়ি তারা ওনার ছেলের কোনো খোঁজ পাচ্ছে না। মোবাইল সুইচ অফ। এবং একটু খোঁজাখুঁজির পরে যেটা জানা গেল বা যেটা ওরা বুঝতে পারলো যে ঘরে কিছু কয়েক হাজার টাকা রাখা ছিল একটা কাজের জন্য, সেই টাকাটা নিয়েই বেরিয়েছে, কারণ সেই টাকাটা ঘরে নেই। এবার যেহেতু সেই সময় ওনাদের পারিবারিক একটা সমস্যা চলছিল, একটা আর্থিক অনটন চলছিল, ব্যবসায় মন্দা যাচ্ছিল, তো প্রথমে না দিদি এবং দিদির শ্বশুর শাশুড়ি ভেবেছে যে হয়তো ব্যবসায়িক কোনো কারণে মাথার ঠিক নেই, হয়তো মাথা গরম ছিল, কাউকে না বলে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেছে কোনো কাজে, ঠিক ফিরে আসবে। তো যাই হোক, ওনার হাজবেন্ড কিন্তু রাত যেখানেই থাকুক যাই হোক 8টা-9টার মধ্যে বাড়িতে ঢুকে পড়তো। কিন্তু সেদিন সারা রাত কেটে গেল, কোনো খবর নেই, ঘরে তো আসেইনি। যে কটা পরিচিত মানুষ যারা চিনতো তাদেরকে জিজ্ঞেস করা হলো, ওদের যে ব্যবসার ওখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করা হতো, তো তারা বলছে না, উনি তো আজকে আসেইনি। এবার দিদির মনে, দিদি শ্বশুর শাশুড়ির মনে একটা খুব চিন্তা হতে লাগলো যে তাহলে মানুষটা গেল কোথায়। আর যদি কোথাও গিয়েও থাকে সেটা তো বাড়িতে কাউকে বলে যেতে পারতো, অথবা ফোন করে বলতে পারতো, সেরকম কিছুই নয়, না ফোন করে বলছে, ফোন সুইচ অফ আসছে। যাই হোক, এভাবে 2-3 দিন কেটে যাওয়ার পরে একটা নিখোঁজ ডায়েরি করা হলো থানায়। তো সেখান থেকেও কিছু ক্লু পাওয়া গেল না, কারণ নাম্বার ট্র্যাক করে যেটা বোঝা গেল যে নাম্বারটা জাস্ট বন্ধ হয়ে আছে, নাম্বারটা ফাংশনাল নয়, লাস্ট পুরী লোকেশানেই দেখাচ্ছে আর কি। এবার যদি পুরীর ভিতরেই থেকে থাকে বা উড়িষ্যার ভিতরেই থেকে থাকে, তাহলে তার তো ঘরে না আসার মতো কোনো তো কারণ নেই, সে কেন ঘরে আসবে না। এবার আস্তে আস্তে দিদি এবং শ্বশুর শাশুড়ি ওনার সবারই খুব চিন্তা হতে লাগলো। এবার উনি কিছুতেই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হলো। ওনার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করছে যে এরকম কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা এরকম কোথাও কি ওনার কোনো সম্ভাব্য যাওয়ার জায়গা আছে, কারণ তার মাত্র 1.5-2 বছরই হয়েছে দিদির বিয়ে হয়েছে। তো দিদি অতটা ভালো করে সবাইকে চিনে উঠতে পারেনি, উনি জানতেনও না যে ওনাদের আত্মীয় স্বজন বাকি সবাই কে কোথায় থাকে, কিছুই জানতো না। তো স্বাভাবিকভাবে ওনার শ্বশুর শাশুড়ি বলছে যে দেখো, সেরকমভাবে যাওয়ার মতো তো কোনো সেরকম জায়গা নেই। তো দিদি কিছুতেই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হলো। এবং যখন মাস গড়িয়ে গেল, কোথাও থেকে কোনো খবর পাওয়া গেল না, দিদির প্রচণ্ড চিন্তা হতে লাগলো এবং ওনার শ্বশুর শাশুড়িও আস্তে আস্তে খুব ভেঙে পড়তে লাগলেন। পাওনাদাররা বাড়িতে আসতো, তারা টাকা পয়সার জন্য বলতো, আর ওনার শ্বশুর মশাই তিনি কোনোভাবে তো সংসারটাকে তো বাঁচাতে হবে, তো উনি ব্যবসায় বসতেন, কাজকর্ম করতেন, বাট ওনারও বয়স হয়েছিল, উনিও ঠিকমতো সব কিছু সামাল দিয়ে উঠতে পারছিলেন না। পরিস্থিতি একটা খুবই খারাপ দিকে আস্তে আস্তে চলে যায়। এবার দিদি ওনার বাপের বাড়িতে বিষয়টা জানায়। বাপের বাড়িতে জানার পরে ওনার বাপের বাড়ি থেকে ওনার মা বাবা বলে যে তুই চলে আয়, ওখানে থাকার দরকার নেই। এবার দিদি ভালোবেসে সবার সাথে সংসার করেছে, তো এরকম একটা সিচুয়েশানে দিদির একদমই মন থেকে দিদি সাড়া পায়নি যে উনি শ্বশুরবাড়ি ছেলে সেই মুহূর্তে চলে আসবে। আর ওনার স্বামী কিন্তু ওনার সাথে ভালো ব্যবহারই করতেন, কখনো ওনার সাথে খুব একটা ঝগড়াঝাটি দুর্ব্যবহার এরকম কখনোই করেননি। তাই জন্য ওনার দিদির কিন্তু ওনার স্বামীর প্রতি যথেষ্ট একটা ভালোবাসা, একটা দায়িত্ববোধ কাজ করতো। তো উনি ভাবেন যে এই মতাবস্থায় আমি যদি এখন বাপের বাড়ি চলে আসি, আমার শ্বশুর শাশুড়ির যথেষ্ট বয়স হয়েছে, তো কি করে কি হবে। তো একদিন ওনার শ্বশুর মশাই বললেন যে আর কি সমস্ত দিকটা ভেবেচিন্তে বললেন যে দেখো, আমার যা অবস্থা এখন, আমার ছেলেই এখানে থাকে না, কোথায় আছে তাও আমি জানি না, আমাদের নিজেদেরই খুব খারাপ লাগে, তো যদি তুমি চাও তাহলে তুমি কিন্তু তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। তো তখন দিদির খুব খারাপ লাগে কথাটা শুনে, যে ওনাদেরও বয়স হয়েছে, নিজেরাও জানে না কি করবে কি করবে না। তো তখন দিদি বলে যে না, আমি যেতে চাই না, কিন্তু আমাদেরকে তো
মানে আপনার ছেলের জন্য আমাদেরকে ভালো করে বেঁচে থাকতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এভাবে কতদিন চলবে? তো উনি তখন ওনার শ্বশুরমশাইকে বলে যে আপনি আমাকে যদি ব্যবসার একটু কিছু বোঝার, একটু কিছু যদি আমি আপনাকে সাহায্য করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই কথাগুলো ওনার শাশুড়ি মা ওনাকে বলেছিল যে আমি তো বুঝি না, আমি তো কোনোদিন ওই ব্যবসাপাতির ব্যাপারে কোনোদিনও মাথা ঘামাইনি, আর নতুন করে আমি এখন এগুলো বুঝতেও পারবো না, তো তুমি একটু চেষ্টা করো যাতে তুমি এই কাজগুলো একটু হালটা ধরতে পারো সংসারে। তো ওনার শাশুড়ি মার কথা শুনেই উনি ওনার শ্বশুরমশাইকে বলেন এবং ওনার শ্বশুরমশাই এক কথায় রাজি হয়ে যায়। এবার এত বেশি বাজারে ধার দেনা হয়ে গেছিল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওনাদের যে বাড়িটা ছিল, যে আদি বাড়িটা, সেই বাড়িটা বেশ বড় ছিল। এবার রোজই কিছু না কিছু পাওনাদারেরা আসছে, টাকা পয়সার জন্য বলছে। তো তখন দিদি ওনার শ্বশুরমশাইকে প্রস্তাব দেয় যে এভাবে তো চলা যায় না, আমাদের একটা মান সম্মান আছে, আমরা মানে যেহেতু দিদিও ব্যবসায় বসছে, কাজকর্ম দেখছে, এবার রোজ রোজ পাওনাদারেরা এসে টাকা পয়সার কথা শোনাচ্ছে, এটা খুব একটা ভালো বিষয় নেই। ওনার শ্বশুরমশাই যতটা পারতো ওনাকে প্রোটেক্ট করার চেষ্টা করতো, যাতে বিষয়টা ঝগড়াঝাটির দিকে না যায়, ওনার বৌমার উপরে যাতে কোনো প্রভাব না পড়ে, উনি চেষ্টা করতেন। কিন্তু ওনারও বয়স হয়েছিল। তো তখন দিদি একটা প্রস্তাব দেয় যে এই বাড়িটা যেহেতু অনেকটা বড়, তো এই বাড়িটা যদি কোনোভাবে বেচে দেওয়া যায় তাহলে বেশ অনেকটা টাকা একবারে পাওয়া যাবে, কারণ ওনাদের হাতে সেরকম কোনো সেভিংস নেই। আর যে পরিমাণ টাকা পয়সা বাজারে ওনার স্বামী ধার দেনা করেছিল, মানে একের পর এক ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য, ভালো ভালো জিনিসগুলো বেচে দিয়ে অপেক্ষাকৃত কম লাভজনক জিনিস কেনা, এই সমস্ত কিছুই ছিল এই পতনের কারণ। তো তখন প্রথম ওনার শ্বশুরশাশুড়ি বলছে যে কি বলছি, ভিটে মাটি বেচে দিলে আমরা থাকবো কোথায়? তো তখন দিদির মাথায় একটা বুদ্ধি আসে। উনি বলেন যে আমরা একটা, মানে ওনাদের বাড়িটা না খুব ভালো পজিশনে ছিল, তো উনি বলেন যে এই বাড়িটা বেচে দিয়ে আমরা যতটা বেশি দামে বেচা যায়, তারপরে আমরা একটু দূরে কোথাও, মানে এই জায়গা থেকে একটু দূরে কোথাও একটা ছোট, মানে আমরা ভাড়া তো থাকতে পারবো না, কারণ প্রত্যেক মাসে ভাড়া দিতে হবে, সেটা একটা ঝামেলা, একটা মাথার উপরে প্রেশার থাকবে। তো দিদি বুদ্ধি দেয় যে আমরা এই বাড়িটা বেচে দিই, আমরা একটা ছোট্ট কোনো জায়গা যেখানে আর কি জাস্ট আমরা কজন থাকতে পারবো, এরকম একটা ছোট বাড়ি আমরা কিনে নেব, আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে আমরা আপাতত যেগুলো বড় বড় ধার রয়েছে সেগুলো আমরা শোধ করে দেবো। তো প্রথমে ওনার শ্বশুরশাশুড়ি রাজি না হলেও দেখছে যে বৌমা এত চেষ্টা করছে, ব্যবসাটাকে আবার দাঁড় করানোর চেষ্টা করছে, কাজ করছে, রোজ রোজ আসছে পাওনাদারেরা, সত্যি ব্যাপারটা ভালো নয়। তো ওনারা বললেন যে ঠিক আছে, আমরা এই বাড়ি তোমার নামে লিখে দিচ্ছি, তুমি যা ভালো বোঝো করো। তো তারপর সেই বাড়ি বেচা হলো। বাড়ি বেচার পরে ওনারা একটা, মানে একদম একচিলতে একটা প্রচণ্ড ছোট্ট জায়গার উপর, যাকে বলে খুব একটা ভালো না, সে বাড়ির কন্ডিশনও খুব একটা ভালো নয়, কিন্তু খুব সস্তায় পায় বলে ওই বাড়িটা নেয়, এবং ওনারা তিনজনের সেই বাড়িতে চলে আসে। আর বাকি যে যতটা টাকা ওদের কাছে হাতে থাকে সেই টাকা দিয়ে ওনারা মানে মোটামুটি 70-80% যা ধার দেনা ছিল সব শোধ করে দেয়। এরপরে ব্যবসাটাকে আর কি, মানে দিদি প্রাণপণ চেষ্টা করতে থাকে ব্যবসাটাকে ঠিকঠাক করার। এবারে যেহেতু দিদি তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, তো ইন দ্য মিন টাইম মানে মেয়ের এরকম অবস্থা, জামাইয়ের কোনো খোঁজ নেই, তো এই সমস্ত চিন্তা করতে করতে দিদির মা খুব অসুস্থ হয়ে পড়ে। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে দিদি এমনিতেই কিন্তু এই হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে উনি যাতায়াত করতেন। তো মাঝখানে উনি কয়েক মাস সেভাবে বাড়ি আসতে পারেননি ওনার বাপের বাড়িতে, কারণ প্রচণ্ড আর কি একটা চাপ চলছিল, একটা অচলাবস্থা ছিল, তো উনি আসতে পারেননি। কিন্তু যে মুহূর্তে উনি শুনলেন যে ওনার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, উনি তখন ঠিক করলেন যে সপ্তাহে একদিন করে উনি বাপের বাড়ি আসবেন। এবার এই যে সময়টার মধ্য দিয়ে উনি চলছিল, সেই সময় ওনার মনে প্রচণ্ড কষ্ট ছিল, মনে একটা প্রবল আর্থিক চাপ ছিল। দুটো বয়স্ক মানুষ, তাদের মানে তারা আর কি ওনার মুখাপেক্ষী হয়ে রয়েছে, ওনারা আশায় বুক বাঁধছে যে এবার হয়তো বৌমা চাইলে ব্যবসাটাকে আবার দাঁড় করাতে পারে। তো এত কিছুর মধ্যে উনি মানে প্রচণ্ড ঝড় ঝাপটার মধ্য দিয়ে ওনার জীবনটা কাটছিল। তো রোজ মানে অন্যান্য সময় উনি যেভাবে ট্রেনে উঠতেন, যে সময় ট্রেনে উঠতেন, তো সেভাবেই ট্রেনে উঠেছেন। তো ট্রেন ছেড়েও দিয়েছে পুরী থেকে। তো উনি হঠাৎ করে দেখলেন যে একজন ওনার দিকে এক দৃশ্যে তাকিয়ে আছে বেশ অনেকক্ষণ। এবার কেউ ধরুন আপনার দিকে বেশ অনেকক্ষণ এক দৃশ্যে যদি তাকিয়ে থাকে, আপনি প্রথমে যদি খেয়াল নাও করেন, কিছুক্ষণ পরে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি নোটিস করবেন যে কেউ আপনার দিকে তাকিয়ে আছে।
এবার দিদি এমনি একটু আনমনা থাকতো, মাথার মধ্যে প্রচুর জিনিসপত্র চলছে, মায়ের শরীর ভালো না, ওনার বাবারও বয়স হয়েছে, এদিকে শ্বশুর শাশুড়ি, এদিকে আর্থিক চাপ। তো হঠাৎ করেই যখন দিদির খেয়াল পড়ে, দিদি না মানে হতভম্ব হয়ে যায় যে যে আমার দিকে তাকিয়ে আছে, মানে উনি না তাকে, মানে ট্রেনে যথেষ্ট লোকজন রয়েছে, এমন নয় যে উনি একা রয়েছেন, অন্ধকার, সেরকম কিন্তু কিছুই নয়। বাট ওনার মনে হলো যে যে ওনার দিকে তাকিয়ে রয়েছে সে আর কেউ নয়, সে হলো ওনার স্বামী। উনি যে মুহূর্তে বুঝতে পারলেন যে ওনার দিকে তাকিয়ে রয়েছে সে আর কেউ নয়, ওনারই স্বামী, উনি না ধরপড়িয়ে উঠে পড়েন। ধরপড়িয়ে উঠে উনি ছুটে চলে যান, এবং ছুটে গিয়ে উনি যখন মানে মানে ওই সিটটার কাছে যান, ওই সিটটা ওনার থেকে হয়তো 8-10 ফিট মতো দূরে হবে, উনি গিয়ে দেখেন ওখানে অন্য লোক বসে রয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে মানুষটাকে উনি স্পষ্ট দেখলেন বলে মনে হলো সেই মানুষটা ওখানে নেই। এবং উনি যাকে দেখেছিলেন ওনার কথা অনুযায়ী উনি কোনো ভুল দেখেননি, ওনার স্বামীকেই উনি দেখেছেন। প্রচণ্ড রোগা হয়ে গেছেন এবং চুলগুলো উস্কো খুস্কো, একটা নীল রঙের জামা পরে উনি ছিলেন, শার্ট পরে। খুব সম্ভব সেই শার্টটা পরেই হয়তো উনি বেরিয়েছিলেন, কারণ ওনার বেশ কয়েকটা আর কি এরকম নীল রঙের শার্ট ছিল। তো ওনার কথা উনি দেখতে একটুও ভুল করেননি, মানে এক পশলা উনি ভুল করেননি। কিন্তু উনি যখন দৌড়ে গেলেন তখন উনি দেখছেন যে মানে পুরো ভ্যানিশ, ওখানে ওনার স্বামী নেই, অন্য লোক বসে আছে। এবার এই মুহূর্তের জন্য না উনি কিরকম একটা বেসামাল হয়ে যান। ওনার মনে হলো যে আমি এটা কি দেখলাম। এবার দেখুন, হঠাৎ করে যদি আপনি এরকম কিছু আপনার সাথে ঘটে, আপনারও কিন্তু মনে হবে, কারণ ট্রেনটা চলন্ত ট্রেন থেকে যে উনি নেমে যেতে দেখেছেন তা নয়, এবং উনি ওনার নিজের আর কি কনফিউশন মনে যাতে কিছু না থাকে সেই জন্য উনি ট্রেনের মধ্যে এদিক ওদিক আবার ভালো করে খোঁজেন যে কোথাও চলে গেল কিনা, কিন্তু উনি দেখেন না, কোথাও ওনার স্বামী নেই, থাকার কথাও নয়। কারণ ওনার স্বামী মানে যতটুকু উনি সংসার করেছিলেন বুঝেছেন, ওনার স্বামী কিন্তু ওনাকে ভালোবাসতেন, ওনাকে যতটুকু সামর্থ্য অনুযায়ী গিফট দিতেন, ওনার সাথে ভালো ব্যবহার করতেন, আশেপাশে ঘুরতে নিয়ে যেতেন। তাই মানে ওনার স্বামীর মানে ট্রেনে থাকবে অথচ ওনাকে দেখে কথা বলবে না, বা যে মানুষ এতদিন ধরে নিখোঁজ রয়েছে, যার বাবা মা এত চিন্তা করছে, সেই মানুষটা বাড়িতে কোনো যোগাযোগ করবে না অথচ সে ট্রেনে মানে যাতায়াত করছে, তার দিকে তাকিয়ে আছে, এটা তো হতে পারে না। তো উনি ভাবলেন যে অবভিয়াসলি এটা আমারই মনের ভুল, এটা আমারই আর কি দৃষ্টিভ্রম হয়েছে। তো উনি আবার সিটে বসে পড়লেন এবং মনে মনে খালি ভাবছেন যে আমি এটা কি দেখলাম এবং কেন দেখলাম। তো উনি নিজেই নিজের মনকে বোঝান যে এটা ওনার হ্যালুসিনেশন হয়েছে। মানে সারাদিন উনি ওনার স্বামীর কথা ভাবতেন, খুব স্বাভাবিক। অনেক একটা মেয়ে তো অনেক আশা ভরসা ভালোবেসেই তো বিয়েটা করে। তো উনি বছর 2 ভালো করে সংসার করেছে, তারপরে হঠাৎই এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া, স্বাভাবিকভাবেই কারোর পক্ষে এটা কিন্তু মেনে নেওয়াটা সম্ভবপর হয় না। এবার উনি সেবার বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে উনি 2 দিন থাকেন, ওনার মাকে ডাক্তার দেখিয়ে উনি আবার যখন ফিরে যাচ্ছেন শতাব্দীতে, উনি কিন্তু শতাব্দী এক্সপ্রেসেই আবার ফিরতেন। উনি উঠেছেন ট্রেনে এবং ওনার না মানে খালি ওনার মন বলছে যে আজকেও কি আমি আমার স্বামীকে এখানে দেখতে পাবো। মানে মানুষের দেখবেন দুটো মন থাকে, একটা মন মানুষের একরকম বলে, আবার অন্য মন অন্যরকম বলে। তো একটা মন ওনাকে বলছে যে আবার কি আমি আমার স্বামীকে দেখতে পাবো, দেখতে পেতেও তো পারি। আবার অন্য মন বলছে যে তুই কি করে দেখবি, তোর স্বামী যদি এখানেই থাকবে তাহলে তো তোদের সাথে যোগাযোগ করতো। আর সত্যি বলতে কি ওনারা প্রচুর খোঁজ খবর করেছে, কোথাও ওনারা ওনার স্বামীর কোনো খোঁজ খবর পায়নি, এবং সম্ভাব্য যে সমস্ত জায়গা আর কি হতে পারে সব জায়গাতে খোঁজ খবর করা হয়ে গেছিল, বাট কোনো জায়গা থেকেই কোনো রকম কোনো ক্লু পাওয়া যায়। তো যাই হোক, এবার উনি আসছেন, এবার ট্রেনে উনি একাই যাতায়াত করতেন। তো তখন পুরী পৌঁছতে মানে ওই ধরুন 1.5-2 ঘন্টা মতো আর বাকি আছে। তো উনি একবার নিজের সিট থেকে উঠে ভাবলেন উনি টয়লেটে যাবেন। এবার ট্রেনে টয়লেটে যাওয়ার জন্য উনি টয়লেটের কাছে এসছেন, এবং উনি যখন ওখানে দাঁড়িয়েছিলেন তো তখন টয়লেটটা এনগেজ ছিল, একজন ভদ্রমহিলা ঢুকেছিলেন। তো ওনার চোখের সামনে ভদ্রমহিলা বেরিয়ে গেলেন দরজাটা বন্ধ করে, এবং তার কয়েক সেকেন্ড পরই উনি ঢুকলেন। এবং আমি কিন্তু এখানে বারবার বলছি, উনি যেটা মেনশন করেছেন যে লোকজন যথেষ্ট ট্রেনে ছিল, এরকম নয় যে নিঝুম কেউ নেই, একদমই সেরকম নয়। ওনার সামনে দিয়ে একজন ভদ্রমহিলা টয়লেট ইউজ করে বেরিয়ে গেলেন,
তার কয়েক সেকেন্ডের মধ্যে উনি দরজাটা খুলে জাস্ট বাথরুমে ঢুকতে যাবেন, সেই মুহূর্তে উনি মানে পুরো ওনার সারা শরীর কেঁপে উনি চিৎকার করে ওঠেন। মানে জাস্ট উনি বাথরুমের দরজাটা খুলে একটা পা শুধু বাথরুমের ভিতরে রেখেছেন। ভয়ঙ্কর রকমভাবে উনি চিৎকার করে ওঠেন এবং আশেপাশের লোকজন যারা ছিল তারা মানে ছুটে চলে আসে যে কি হলো রে বাবা। উনি যেটা লিখেছেন যে উনি বাথরুমের দরজাটা খোলেন, একটা পা দেন এবং উনি মানে দেখেন যে ওনার হাজবেন্ড প্রায় মানে তার শরীরে কোনো জামা কাপড় নেই, মানে একটা সুতো জামা কাপড়ও ওনার স্বামীর শরীরে, উনি আর কি এরকম দেখেন, উল্টো হয়ে ঝুলছে। এই বিভৎস জিনিসটা দেখার পরে উনি মানে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ যদি ট্রেনে এসে বাথরুম ইউজ করবে, টয়লেটে যাবে, সে যদি একটা এরকম সিন দেখে বাথরুমটা খুলতেই, কীরকম একটা শকিং ব্যাপার হতে পারে তার জন্য, কতটা মেন্টাল ট্রমা হতে পারে। এবং যাকে দেখছে সে কিন্তু অন্য কাউকে দেখছে, সে নিজের স্বামীকে দেখছে, ওরকমভাবে বিভৎস অবস্থায় উল্টো করে সে ঝুলছে, তার জিভটা বেরিয়ে রয়েছে বাইরের দিকে। মানে এইটা দেখে না মানে উনি প্রবল ভয় পেয়েছেন, ওনার হাত পা থরথর করে কাঁপতে থাকে এবং উনি চোখটা বন্ধ করে রেখেছেন। উনি বলছেন আমি চোখ খুলবো না। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে। উনি তো প্রথম কিছু করে উনি কোনো কথা বলতে পারেননি, এতটা ওনার ট্রমা হয়ে গেছিল। তো তারপরে উনি কোনো রকমে বলছে যে বাথরুমের ভিতরে কেউ উল্টো করে ঝুলছে, বাথরুমের ভিতরে উল্টো করে ঝুলছে, এরকম করে বলছে। তো লোকজন বাথরুমটা খোলাই ছিল, জাস্ট আর একটু খুলে দেখছে যে স্বাভাবিকভাবে বাথরুমের ভিতরে ওইভাবে একজন জাস্ট বাথরুম ইউজ করে বেরোলো, তার মাঝখানে কেউ তো এরকম কোনো অঘটন ঘটাতে পারবে না। আর উনি যেটা বলছেন সেটা তো হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো সবাই বলছে যে দেখুন বাথরুমে কিচ্ছু নেই, আপনি বেকার ভয় পাচ্ছেন, দেখুন কিচ্ছু নেই। তো উনি মানে এত ভয় পেয়েছিল যে উনি চোখ খুলতে পারছে না ভয়ে, যে উনি আমি আবার হয়তো ওই বিভৎস জিনিসটা দেখব। তো তারপর ওনাকে যখন সবাই মিলে বলল, মানে উনি ওই জায়গাটা আবার বসে পড়েছে, এত ভয় পেয়ে গেছে। তো ওনাকে যখন সবাই মিলে ধরে ধরে একটু জল ঠল খাওয়ালো, ওনাকে একটু ধাতস্থ করলো, ওনাকে বলছে দেখুন ভালো করে বাথরুমে কিচ্ছু নেই, বাথরুমে আপনি যেটা বলছেন সেরকম কেউ কি করে থাকবে। তো তখন উনি দেখছে এবং বলছে, উনি কাঁদতে কাঁদতে বলছে আমি আমার স্বামীকে এরকম দেখেছি, আমার স্বামী এরকম নিখোঁজ, এরকম মানে উনি আর কি ঘটনাটা বলে। তো যা হয় আর কি, মানুষ ওনার প্রতি একটু সমব্যথী হয়, বলে যে আসলে আপনি আপনার স্বামীকে হয়তো খুব মিস করছেন, তাই জন্য আপনি হয়তো এরকম কিছু দেখলেন, বাট এরকম কিছু নয়, এরকম আপনি ভুল ভাবছেন, এরকম কিছুই নেই। তো উনি বলছেন না আমি কিছু ভুল ভাবছি না, আমি আমার স্বামীকেই দেখেছি। এবার উনি দেখলেন যে সবাই কেউ ওনাকে বোঝানোর চেষ্টা করছে, কেউ একটু মজা নিচ্ছে, তো উনি তখন চুপ করে গেলেন। উনি ভাবলেন যেখানে আর এইসব কথা বাড়িয়ে ক্রিয়েট করে তো লাভ নেই। কিন্তু উনি সেদিন প্রবল ভয় পেয়েছিলেন এবং ওনার মনে হতে থাকে কিছু তো একটা ব্যাপার আছে। মানে উনি ওনার স্বামী নিখোঁজ হওয়ার পরে বেশ কয়েকবারই ওই ট্রেনে যাতায়াত করেছে, কিন্তু এই পরপর দুবার যে ঘটনার সম্মুখীন উনি হলেন সেটা মানে কাউকে মানে যদি বলা হয় স্বাভাবিকভাবেই কেউ বিশ্বাস করবে না, কারণ এটা হওয়া সম্ভবই নয়, মানুষের দোষ, এটা সত্যি হওয়া সম্ভব নয়। তো উনি আর সেখানে কথা বাড়ালেন না এবং যথারীতি উনি ট্রেন থেকে নেমে যান। এবং ট্রেন থেকে যখন উনি পুরীতে নামেন শতাব্দী এক্সপ্রেস থেকে, ওনার না সরাসরি পুরো অবসন্ন হয়ে গেছে এবং ওনার প্রচণ্ড কান্না পাচ্ছে। মানে উনি মানে যেটা লিখেছেন দিদি, উনি সারাদিন প্রত্যেক দিন সকালবেলা উনি নিজেকে বোঝাতেন যে আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে এই ব্যবসাটা দাঁড় করাতে হবে, আমার উপরে আমার শ্বশুর শাশুড়ি পুরোপুরি নির্ভরশীল রয়েছে। এবং কোথাও ওনার মনে হতো যে হয়তো ওনার স্বামী আজ না হোক কাল ফিরে আসবে, এবং যখন ফিরে আসবে, সে যখন দেখবে যে সবকিছু সমাধান হয়ে গেছে, ব্যবসাটা ভালো করে চলছে, উনি আবার নতুন করে সুন্দর সুখে শান্তিতে সংসার করবেন ওনার স্বামীর সাথে। আর আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ওনার প্রথমে একটা সম্পর্ক ছিল, যে ছেলেটিকে উনি ভালোবেসেছিলেন, সেখানে সেই সম্পর্কটায় উনি শান্তি পাননি, তার সাথে বিয়েও হয়নি, সে বিয়ের সময় বিয়ে করতে অস্বীকার করে, অনেক রকমের অজুহাত দেখায়। তো সবকিছু মিলিয়ে এই বিয়েটা কিন্তু ওনার কাছে খুব মিনিংফুল ছিল, উনি মন থেকে ভালোবেসে সংসার করেছিলেন। তো প্রত্যেক দিন সকালবেলা উনি নিজেকে বোঝাতেন, নিজেকে শক্ত করতেন। কিন্তু এই যে ঘটনাটা ওনার সাথে ঘটে গেল, এইবারে ওনার শতাব্দী এক্সপ্রেসে যাওয়া এবং আসা, তাতে উনি যে ঘটনার সম্মুখীন হলেন সেটা ওনাকে না ভিতর থেকে খুব নাড়িয়ে দিয়েছিল। এবং উনি যখন রীতিমতো স্টেশনে নামেন, ওনার আর পা চলছে না, শরীর চলছে না।
তো উনি ভাবলেন যে আমি দুদণ্ড একটু স্টেশনে বসে যাই, কারণ রীতিমতো ওনার শরীর খারাপ লাগছে। তো ওনার কাছে জল ছিল ওয়াটার বটলে, উনি একটু জল খেয়ে একটুখানি মানে যা জিরিয়ে আছেন, চোখ খোলা, উনি একটুখানি নিজেকে ধাতস্থ করছেন। তো মানে যখন এবার ভাবছেন ঠিক আছে এবার উঠে আমাকে গাড়ি ধরে যেতে হবে, ঠিক ওঠার আগের মুহূর্তে মানে উনি হয়তো উঠবো করছে, ঠিক সেই মুহূর্তে উনি দেখেন মানে উনি যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের ঠিক উল্টো প্ল্যাটফর্মে ওনার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, ওরকমই নীল জামা পরে, প্রচণ্ড রোগা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছে। মানে লোকজন যাচ্ছে, মানে স্টেশন একটা পুলিশ স্টেশন বুঝতেই পারছেন, সবসময় লোকজনের যাতায়াত থাকেই। তো উনি দেখছেন যে লোকজন যাতায়াত করছে, মানে ও কিন্তু এত কিছু ডিস্ট্রাকশনস থাকা সত্ত্বেও ওনার ওই লোকটা মানে যিনি ওনার স্বামী, সে উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে এক দৃষ্টি শুধুমাত্র ওনার দিকেই তাকিয়ে রয়েছে। এবং এটা দেখে উনি না মানে ওনার বুঝতে প্রথমে কয়েক সেকেন্ড সময় লাগে, তারপরে উনি যখন ভালো করে দেখছেন যে হ্যাঁ এটাই তো আমার স্বামী, একদম এই জামা পরেই উনি কিন্তু যাওয়ার সময় দেখেছিল। তো উনি হঠাৎ করে সিট থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বলছে দাঁড়াও তুমি পালাবে না কোথাও, তুমি দাঁড়াও, এই বলে যখন দৌড়ে উনি ওই প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছে, উনি দেখলেন জাস্ট মুহূর্তের মধ্যে মনে হলো যেন হাওয়ায় মিলিয়ে গেল ওনার স্বামী, বাট উনি আর ওনার হাজবেন্ডকে দেখতে পাচ্ছে না। মানে কতক্ষণ হবে, কয়েক সেকেন্ড পরে উনি জাস্ট উঠে দাঁড়িয়ে বলছে তুমি যেও না, তুমি পালিয়ে যেও না, তুমি দাঁড়াও আমার জন্য, জাস্ট বলতে বলতে দেখছি যে হাওয়া হয়ে গেল। আর তো মানে প্রচন্ড ভয় লেগে গেছে। এবং সব থেকে যে জিনিসটা ওনাকে ভাবায় যে একটা মানুষ সে যদি খুব জোরে দৌড়ে পালায়ও তাকে কিন্তু পালাতে দেখা যাবে, হয়তো তাকে ধরা যাবে না, বাট তাকে পালাতে দেখতে হবে। বা সে যদি অন্য কোথাও অন্য কোনো ট্রেনে উঠে যায় সেটাও আর কি বোঝা যাবে, কারণ ওখানে আর কোনো প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়িয়ে ছিল না। তো ব্যাপারটা ওনার কাছে প্রচণ্ড অদ্ভুত লাগে। এবং উনি সেদিন ফেরার সময় যেভাবে উল্টো অবস্থায় জিভ বার করে যেভাবে উনি উল্টো অবস্থায় ঝুলতে দেখেছিলেন ওনার স্বামীকে বাথরুমের মধ্যে ট্রেনের, সেটা না মানে ওই দৃশ্যটা যেন উনি আর ভুলতে পারছে। তার মধ্যে নেমে যখন উনি রিল্যাক্স করছিলেন উনি প্ল্যাটফর্মে, সেখানে যখন উনি দেখলেন যে ওনার স্বামী ওইভাবে উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, পুরো বিষয়টা ওনার মাথাটা পুরো ঘুরে যায় এবং ওই শকটা উনি নিতে পারেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে যান। তো আশেপাশে স্টেশনে প্রচুর লোকজন ছিল, তারা যখন দেখে যে একটা ভদ্রমহিলা ভাবে অজ্ঞান হয়ে গেল, তো তারাই ওখানে যে রেস্টিং রুম রয়েছে সেখানে ওনাকে নিয়ে যায় ধরে ওখানে ওনার জল ঠল দেয়। তো উনি একটু সুস্থ যখন বোধ করেন, ওনাকে সবাই বলে যে আপনি কোথায় যাবেন বলুন, আমরা পৌঁছে দিচ্ছি। তো উনি বলেন না আমি ঠিক আছি। এবার ঘটনা হচ্ছে যে উনি ট্রেনে ব্যাপারটা বলে দিয়েছিলেন, তো উনি দেখেছেন যে লোকজন কেউ বিশ্বাস করছে না, বিশ্বাস করার মতো নয়। তো উনি বললেন যে না আসলে আমার একটু শরীরটা খারাপই লাগছে, উনি আর এসব বিষয়ে কোনো কথা বলেননি। তো উনি ওখান থেকে কিছুক্ষণ পরে চলে আসেন বাড়িতে। এবার বাড়িতে এসে উনি ভাবছেন যে এগুলোকে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। তারপরে ভাবলো যে আমি যদি আলোচনা করি তাতেই বা কি হবে, ওরা তো মানে এমনি খুব কষ্টে আছে, দুঃখে আছে, ওদের দুঃখ কষ্ট আরও বাড়বে, ওদের দুঃখ কষ্ট বাড়িয়ে তো আমার কোনো লাভ নেই। যাই হোক, তো ব্যাপারটা উনি আর ডিসক্লোজ করলেন না, উনি নিজের মধ্যেই রেখে দিলেন। তো এইবারে উনি এখানে আর কি আবার নিজের কাজকর্মে মন দিলেন, বাট বারংবার ওনার সেই দৃশ্যটা মনে পড়তো। ওই যে ট্রেনের বাথরুমে উনি ওইভাবে উল্টো অবস্থায় ঝুলতে দেখেছিল, উনি যখন বাড়িতে আসেন তো সেখানে এসে না ওনার বাথরুম যেতে খুব ভয় লাগতো। খালি মনে হতো যে আমি বাথরুমের দরজাটা খুললেই যদি আমি আবার একটা ওরকম কিছু দেখি, আবার একটা যদি এরকম কিছু হয় আমার সাথে। তো ইন দ্য মিন টাইম ওনার মায়ের আবার খুব শরীর খারাপ হলো এবং সেইবার খুব বাড়াবাড়ি হয়েছে। তো ওনার বাবা ওনাকে জানিয়েছে। তো উনি বললেন যে ঠিক আছে আমি কালকে ট্রেনে আসছি। যথারীতি উনি আবার ট্রেনে টিকিট ফিকিট করে আবার ওই শতাব্দী এক্সপ্রেসে উঠলেন। এবং সেই সময় কিন্তু এরকম নয় যে ওনার মাথার মধ্যে বা মনের মধ্যে উনি ওনার স্বামীর কথা চিন্তা করে। অ্যাট দ্যাট মোমেন্ট উনি শুধুমাত্র ওনার মাকে নিয়েই ভাবছিলেন যে মায়ের আবার কেন শরীরটা খারাপ করলো, কি অনিয়ম হচ্ছে, কি ভুল হচ্ছে সেটা হয়তো আমরা বুঝতে পারছি না, ডাক্তারকে এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে, এরকম নানান জিনিসপত্র ওনার মনে মাথার মধ্যে চলছে। এমন সময় হঠাৎই উনি মানে দেখবেন কিছু কিছু মানুষের না একটা নির্দিষ্ট হাঁটা চলার একটা ধরন থাকে, কিছু কিছু মানুষ নির্দিষ্ট কিছু পারফিউম ইউজ করে। তো দেখবেন সেই হাঁটা চলার ধরন বা সেই পারফিউমটা যদি আপনার কানে সেরকম একটা কোনো মানে আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে দেখবেন ঠিক সেম পারফিউমটা সে হয়তো লাগিয়েছে,
সেই গন্ধটা যখন আপনার নাকে আসবে, আপনার কিন্তু সেই মানুষটার কথা মনে পড়বে যে মানুষটা এই পারফিউমটা অলওয়েজ ইউজ করতো, বা কারো ধরুন একটা পার্টিকুলার হাঁটার একটা স্টাইল রয়েছে। এবার আপনি যদি রাস্তাঘাটে ঠিক সেই রকম বিশেষ স্টাইলে কাউকে হাঁটতে দেখেন, আপনার কিন্তু কোথাও মনে হবে যে আর ওই মানুষটার মতো হাঁটছে না, এটা তো খুব স্বাভাবিক। তো উনি বসে রয়েছেন, তো ওনার ঠিক সামনে দিয়ে একজন হেঁটে যায় এবং তার হাঁটা চলা এবং তার যে পারফিউমটা লাগানো ছিল সেই পারফিউমের গন্ধ সবকিছু না একদম এক্স্যাক্ট ওনার হাজব্যান্ডের মতো। তো উনি মনে মাথার মধ্যে ওনার একটা জিনিস চলছিল, হঠাৎ করে একটা ওই গন্ধ, হঠাৎ করে সেই হাঁটা চলার ভঙ্গিমাতে ওনার না চোখটা সরে যায়, এবং ওনার যখন চোখটা সরে যায় উনি স্পষ্ট দেখলেন যে ওনার হাজবেন্ড ওনার পাশ দিয়ে বেরিয়ে গেল, এবং এই যে ওনার পাশ দিয়ে হেঁটে যে চলে গেল, উনি ধারের সিটে বসেছিলেন, একদম মানে ওনার গা ঘেঁষে উনি জাস্ট হেঁটে বেরিয়ে গেল। তো উনি যেটা ইমেলে লিখেছেন যে এই দেখাটার মধ্যে কোনো ভুল নেই, এবং তখন যে উনি খুব ওনার হাজব্যান্ডকে নিয়ে চিন্তা করছিলেন বা কোনো বিষয় নিয়ে উনি দুশ্চিন্তা করছেন ওনার হাজব্যান্ড ওরিয়েন্টেড কোনো ব্যাপার নিয়ে, তা কিন্তু একেবারে নয়। তো বুঝতেই পারছেন যে এইরকম একটা সিচুয়েশানে উনি যখন দেখলেন জাস্ট ক্যাজুয়ালি ওনার হাজব্যান্ড ওনার পাশ দিয়ে বেরিয়ে গেল, উনি না তখন মানে খুব স্বাভাবিকভাবেই ওনার হাজব্যান্ডের নাম ধরে পিছন থেকে ডেকেছে, এবং উনি তখন মানে একদম শিওর যে ওটাই ওনার হাজব্যান্ড। তো ওনার একটু রাগ হয়েছে যে আমরা সবাই এত কষ্ট করছি, ওর জন্য এত কষ্ট পাচ্ছি, ওর বাবা মা ওর জন্য এত কষ্ট পাচ্ছে, আর ও এভাবে জাস্ট ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছে, তার মানে এই ট্রেনে করে ও যাতায়াত করে, তার মানে ও পুরীতেই ছিল। তো উনি একটু রাগ করে, রেগে গিয়ে উনি ওনার সিট থেকে উনি দেখলেন যে ওই লোকটা ওনার থেকে এগিয়ে গিয়ে একটা সামনের একটা সিটে বসেছে। তো উনি একটু রাগ করে উনি সিট থেকে উঠে ঘুরে গিয়ে মানে ওনার হাজবেন্ড ভেবে উনি একদম রেগে মেগে সামনে গেছে, গিয়ে মানে বলতে বলতে আসছে যে তুমি কিরকম মানুষ, এতগুলো মানুষকে তুমি এভাবে ঠকাতে পারলে, তোমার নিজের লোকগুলোকে। এই কথাটা জাস্ট বলেছে, উনি দেখেন একদম অন্য, যার মুখের সাথে ওনার হাজবেন্ডের মুখের কোনো মিল নেই, একদম একদম ডিফারেন্ট একটা লোক সামনে বসে আছে। কিন্তু এই দিদি স্পষ্ট দেখেছেন যে ওনার হাজবেন্ড ওনার পাশ দিয়ে বেরিয়ে গেল। তো উনি নিজে সেই দিন এতটা অপ্রস্তুত হয়ে পড়েন, মানে এই কথাটা ফট করে জোরে জোরে বলেছে, লোকটা তো মানে একটু রেগে রেগে একটু অফেন্ডেড হয়ে ওনার দিকে তাকিয়েছে। তো দিদি তো সরি বলে ঠলে উনি আবার নিজের সিটে এসে বসে পড়েন, এবং ওই দিন উনি বুঝতে পারেন যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। বাট তারপরে ওনার এটাও মনে হয় যে আমি এতটা ভুল কি করে দেখছি, মানে একবার মানুষ ভুল দেখতে পারে, বাট বারবার তুই একই ভুল হওয়া সম্ভব নয়। তো খুবই খারাপ লাগে ওনার, খুব কষ্ট হয়, ট্রেনের মধ্যে ওনার মানে জাস্ট কান্না পেয়ে যায়। তো যথারীতি আবার উনি বাথরুমে যান। এবার বাথরুমে গেছেন, এবং সেদিন যে বাথরুম খুলতে গিয়ে উনি কিছু দেখেছে সেরকম কিছুই ঘটেনি। উনি টয়লেটে যান। এবার যখন উনি টয়লেট থেকে বেরোবেন, উনি নর্মাল ট্রেনের বাথরুমে যেরকম লক থাকে তো সেরকম লকই ওখানেও ছিল, শতাব্দী এক্সপ্রেসে যেরকম থাকে সেরকমই ছিল। উনি বহুবার এর আগে শতাব্দী এক্সপ্রেসে যাতায়াত করেছেন, কোনো দিন ওনার টয়লেটের লক নিয়ে কোনো প্রবলেম হয়নি। বাট সেদিন উনি কিছুতেই আনলক করতে পারছেন না দরজাটাকে। উনি বাথরুমের মধ্যে রয়েছেন এবং উনি টয়লেট থেকে বেরোবেন, বাট উনি কিছুতেই আনলক করতে পারছেন না। মানে এবার না মানে প্রথম কিছুক্ষণ উনি ট্রাই করছেন, আনলক করার হচ্ছে না, ট্রাই হচ্ছে না। তো কিছুক্ষণ পরে যখন উনি মানে একটুখানি এবার ঘাবড়ে গেছেন যে কী হলো ব্যাপারটা, আমি এবারে কতক্ষণ এভাবে আটকে থাকবো, উনি বারবার দরজাটাকে মানে ধাক্কা দেওয়ার চেষ্টা করে যাতে বাইরে থেকে সেই আওয়াজটা শুনে কেউ ওনাকে হেল্প করে। বাট উনি দেখছেন যে উনি এত জোরে জোরে ধাক্কা মারছে, বাট উনি অবাক হয়ে যান, কোনো আওয়াজ কি বাইরে যাচ্ছে না, কেউ হেল্প করছে না। বাট উনি বুঝতে পারছে লোকজনের আওয়াজ বাথরুমের বাইরে দিয়ে লোকজন যাতায়াত করছে, এটা উনি বুঝতে পারছেন। উনি খুব ভয় পেয়ে যান এবং অদ্ভুতভাবে মানে দরজাটা যেভাবে আনলক করার কথা উনি বারবার একইভাবে আনলক করার চেষ্টা করতেই থাকেন, বাট বারবার উনি ফেলিয়ার হচ্ছে। অনেকক্ষণ পরে যখন ওনার মানে রীতিমতো প্যালপিটেশন হচ্ছে যে কি হচ্ছে এটা আমার সাথে, কেন আমি দরজাটাকে আনলক করতে পারছি না, বা এত ধাক্কা মারছি, বাইরে থেকে কেউ কেন হেল্প করছে না। তো অদ্ভুতভাবে যেটা ঘটনাটা ঘটলো যে খুব হালকা চাপ দিতেই উনি দেখছেন যে দরজাটা খুলে যাচ্ছে এবার, এবং দরজাটা উনি যে মুহূর্তে খুললেন উনি দেখেন ওনার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে একদম বাথরুমের দরজার ঠিক বাইরে, একদম মুখোমুখি। তখন মানে ডিস্টেন্স হয়তো ম্যাক্সিমাম 7-8 আঙুলের ডিস্টেন্স হবে।
একদম মুখোমুখি উনি দরজাটা খুলেছেন আর উনি দেখছেন ওনার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ওনার এত ভয় লেগে গেছে, এত ভয় লেগে দরাম করে আবার উনি দরজাটাকে দিয়ে দিয়েছে। এবার হঠাৎ করেই একটা মেয়ে আর কি বলছে যে আপনার কি হয়ে গেছে, আমি ইউজ করবো, অনেকক্ষণ ধরে বাথরুমটা এনগেজ আছে। তো এই কথাটা যখন শুনেছে তখন এই দিদির একটু হুঁশ এলো। উনি তখন দরজাটা জোরে করে খুলে উনি আর কোনো দিকে না তাকিয়ে নিজের সিটে চলে যায়। এবং উনি বলছেন যে আমি এত ভয় পেয়ে গেছি সেদিনকে, এত ভয় পেয়ে গেছি, উনি যখন ওনার হাজবেন্ডকে দরজাটা খুলেই দেখেন, দেখছি যে মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। কোনো জীবিত সুস্থ মানুষের মুখ, ফেস কখনোই ওরকম অতটা পরিমাণ ফ্যাকাশে হওয়ার কথা নয়। চোখগুলো কিরকম যেন নিচের দিকে ঝুলে পড়েছে, ঠোঁটগুলো কিরকম যেন ফুটো ফুটো হয়ে গেছে, একটা বিভৎস টাইপের মুখ। কিন্তু ওটা ওনার হাজবেন্ডের। উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। যাই হোক, তো সেই সময় ওনার মা খুব অসুস্থ ছিলেন, তো উনি আর বাড়িতে সব কিছুই শেয়ার করেননি। তো উনি একটা সময় এত ভয় পেয়ে গেলেন, উনি ভাবলেন যে না, আমি আর এই ট্রেনেই যাতায়াত করব না। তো ফেরার সময় ওনার টিকিট কাটা ছিল, তো ওই ট্রেনেই ওনাকে ফিরতে হলো। উনি এতটা ভয় পেয়ে গেছিলেন যে ওই ফেরার সময় উনি একবারও ট্রেনের টয়লেট ইউজ করেননি। এবার এই অবধি যে যা যা ওনার সাথে ঘটছিল, উনি তার কিছু কিছু হয়তো ওনার শাশুড়ি মাকে বলেছিলেন, এবং উনি যখন ওনার শাশুড়ি মাকে কথাগুলো বলতেন উনিও খুব অবাক হয়ে যেতেন। এবার যত দিন যেতে লাগলো না, ওনার মনটা কিরকম যেন কু গাইতে লাগলো। ওই যে একটা আশা করে বসেছিল যে ওনার হাজবেন্ড একদিন আসবে, একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ব্যবসাটাকে আস্তে আস্তে উনি একটু করে লাভের মুখ দেখতে থাকছিলেন, দেখা শুরু করেছিলেন। ওনার শ্বশুরমশাই ওনাকে নিয়ে খুব খুশি ছিল, ওনার শাশুড়ি মাও যথেষ্ট খুশি ছিল। তো কোথাও একটা না ওনার পজিটিভ কিছু হবে বা হতে চলছে এটা ওনার মনে হচ্ছিল। কিন্তু মাঝখানে যেই ঘটনাগুলো ঘটা শুরু হলো, ওনার হাজবেন্ডের ওই ভয়ঙ্কর রূপ উনি ট্রেনের মধ্যে দেখা শুরু করলেন, এটা না উনি নিতে পারছিলেন না। তো আস্তে আস্তে কাজকর্ম দিকটা ঠিক থাকলেও আস্তে আস্তে কিন্তু ওনার হেলথ খুব ডিটোরিয়েট করতে শুরু করলো। রাতে একদম ঘুমোতে পারতেন না, বাড়িতেও ইভেন উনি বাথরুম ইউজ করতে খুব ভয় পেতেন। সমস্ত লাইট জ্বালিয়ে উনি বাথরুম যেতেন, দরজা বন্ধ করতেন না বাথরুমের। একেবারেই অস্বাভাবিক রকমভাবে ওনার উপরে প্রভাব পড়তে থাকে, এবং উনি আস্তে আস্তে খুব ট্রমার মধ্যে যেতে থাকেন। এবং কেন জানি না ওনার মনে হতে থাকে যে ওনার স্বামী কি আদৌ বেঁচে আছে, আদৌ কি উনি কোনোদিন ফিরবে। এবার দেখুন, ওনাকে অনেকে অনেক সময় বলেছিল যে অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে, সে হয়তো এইভাবে পালিয়ে গেছে। কিন্তু ওনার হাজবেন্ডকে সাথে উনি 2 বছর সংসার করেছেন। উনি ওনার হাজবেন্ডকে অ্যাটলিস্ট এইটুকু বিশ্বাস ভরসা করতেন যে ওনার হাজবেন্ড হয়তো টাকা পয়সা দিক থেকে হয়তো খুব টাইট সিচুয়েশনে ছিলেন, অনেক ধার বাকি হয়ে গেছিল, ভুল সিদ্ধান্তের জন্য ব্যবসা ডুবেছিল। বাট কখনোই ওনার মনে হয়নি যে ওনার হাজবেন্ডের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, বা কারোর সাথে সংসার করার উদ্দেশ্যে ওনাকে বা ওনার বাবা মাকে ফেলে উনি চলে গেছেন। এই রকম কিন্তু কখনো কোনো প্রমাণ বা এরকম কখনো কিছু উনি নিজের চোখেও দেখেননি। ফলে কোথাও ওনার একটা আশা ভরসা ভালোবাসার জায়গা তখনও ওনার হাজবেন্ডের প্রতি ছিল। কিন্তু উনি এই বিষয়গুলো নিয়ে না বিভিন্ন জায়গায় পড়াশুনো করা শুরু করেন যে আমি কেন এগুলো দেখছি বা কি হতে পারে এর কারণ। তো সব জায়গা থেকে যেটা উনি বুঝতে পারেন যে কোনো জীবিত মানুষকে এই রকমভাবে দেখাটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। যে মানুষটি জীবিত রয়েছে তাকে কিন্তু এইভাবে কেউ দেখতে পারে না, দেখা সম্ভব নয়। তো উনি ভাবছেন যে তাহলে কি ওর কিছু হয়ে গেছে, কিন্তু সেটারই বা প্রমাণ কোথায়। আর একটা জলজ্যান্ত মানুষ সামান্য কয়েক হাজার টাকা নিয়ে সে একেবারে উধাও হয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল, এটাও ওনার কাছে খুব হন্ট করতে থাকে। তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ওনার জন্য না খুব ভারী হতে থাকে। ওনার নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়। ওনার নিজের যেখানে আর কি যে একটা ভাঙাচোরা বাড়ি ওনারা কিনেছিলেন, সেই বাড়িটাকে উনি ওনার শ্বশুর শাশুড়ি সবাই মিলে সেটাকে আর কি বসবাসযোগ্য করে তোলে। এত খাটাখাটনি, এত কষ্ট, সবটাই কিন্তু উনি ওনার স্বামীকে ফিরে পাবেন, বা উনি ওনার সংসারটা আবার করতে পারবেন, ওনাদের একটা সুন্দর একটা ফ্যামিলি লাইফ উনি পাবেন, এই আশা করে উনি এই সংসারে রয়ে গেছে। ওনার শ্বশুর শাশুড়ি সবাই ওনাকে বলেছিল যে তুমি যদি চাও চলে যেতে পারো। ওনার মা বাবা ওনাকে বলেছিল, বাট উনি কিন্তু যাননি। বাট এখন উনি যে জিনিসগুলোর মধ্য দিয়ে যাওয়া শুরু করলেন, যেগুলো উনি দেখছিলেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস, সেটা না কোথাও ওনাকে একেবারে মনে মনে পুরো ভেঙে চুরে ওনাকে একদম তছনছ করে দিয়েছিল। তো উনি ঠিকমতো খেতেন না। ওনার প্রত্যেক মুহূর্তে মনে হতো
যেন ওনার স্বামীর সেই ভয়ঙ্কর মুখটা ওনার ঠিক পিছনেই রয়েছে। মানে রাতের বেলা এরকমও হয়েছে নাকি উনি ঘুমিয়ে আছেন এক পাশ ফিরে, ঘুমের ঘোরে যেরকম মানুষ হয় এক পাশ থেকে অন্য পাশে ফিরে, যেটা খুবই স্বাভাবিক, উনিও হয়তো সেরকম এক পাশ থেকে অন্য পাশে ফিরেছেন। হঠাৎ করেই চোখটা হয়তো আধা ঘুমে আধা খুলে উনি রেখেছেন। হঠাৎ করে উনি দেখতো যে ওনার স্বামী ওনার পাশে শুয়ে রয়েছে, ওরকম ভয়ঙ্কর মুখ করে ওনার দিকে চোখ খুলে তাকিয়ে রয়েছে, মানে বিস্ফারিত চক্ষুতে তাকিয়ে রয়েছে। এটা দেখে উনি ধরপড়িয়ে উঠে পড়তেন। এক দুদিন এরকমও হয়েছে যে ঘুমের ঘোরে উনি হঠাৎ করেই বুঝতে পেরেছেন যে ওনার পাশে কেউ শুয়ে রয়েছে, এবং উনি যখন মানে উঠে দেখার চেষ্টা করছে যে কে ওনার পাশে শুয়ে রয়েছে, কারণ উনি আলাদা ঘরে শুতেন, ওনার শ্বশুর শাশুড়ি আলাদা ঘরে শুতেন, উনি দেখেন যে ওনার স্বামী, এবং উনি এত ভয় পেয়ে গেছে যে তাড়াতাড়ি করে খাট থেকে সরতে গিয়ে উনি খাট থেকে পড়েও যান দুবার, তাতে উনি চোটও পান। এইরকম যখন বারবার হতে থাকে এবং উনি রাতের বেলা ঘরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে উঠতেন, পাশের ঘর থেকে ওরা শ্বশুর শাশুড়ি ছুটে আসতো, এসে বলতো যে কি হয়েছে বৌমা, তো উনি মানে তারপরে আসতে বলে দিতেন যে আমি আপনাদের ছেলেকে দেখলাম আমার পাশে ভাবে শুয়ে রয়েছে। ওনারা খুব ভয় পেয়ে যেতেন। ওনারা বলতেন যে তাহলে মা নিশ্চয়ই ও খুব তাড়াতাড়ি আসবে, তোমার মন যখন এরকম বারবার বলছে, এরকম যখন তুমি দেখছো, দেখবে নিশ্চয়ই আমাদের ছেলে তাড়াতাড়ি ফিরে আসবে। এই ছেলে ফিরে আসবে বা ওনার স্বামী ফিরে আসবে এই আশায় আরও একটা বছর উনি এইরকম কন্টিনিউয়াস এরকম ওনার স্বপ্ন আসতো, উনি দেখতেন ওনার পিছনে দাঁড়িয়ে রয়েছে আর সে ভয়ঙ্কর মুখ। এবং এই একটা বছর টানা এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে করতে উনি মানে ওনার শরীর একদম মানে যাকে বলে ধসে গেছিল। উনি খেতে পারতেন না, ঘুমোতে পারতেন না, প্রচণ্ড কাশি হতো, সারা শরীরে ম্যাজ করতো, শরীর ভারী লাগতো, শ্বাস ভারী লাগতো নিতে, মানে একটা খুবই খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে উনি আস্তে আস্তে যেতে থাকেন। এবং একটা সময় উনি পুরো অসুস্থ হয়ে পড়ে। তো ওনার বাবা মা তখন একটু সুস্থ হয়েছে, ওনার মা, এই দিদির মা, তো দিদির মা বাবা ওনার শ্বশুর বাড়িতে আসে মেয়েকে দেখতে যে মেয়ের কি হলো। তো ওনারা দেখছেন যে মেয়ের অবস্থা একদম মানে খারাপ হয়ে পড়ে, শয্যাশায়ী অবস্থা। ওই জায়গা থেকে কোনো রকমে ওনাকে আর কি একটু সুস্থ করে ওনার মা বাবা, দিদির মা বাবা বলে যে না, আমরা আর মেয়েকে এখানে রাখবো না, আপনাদের ছেলে আসবেও কি আসবে না তার কোনো ঠিক নেই। আর দিদির মা বাবা না পুরো ব্যাপারটা জানতো না, দিদির মা বাবাকে বলতো না, কারণ ওনার মা অলরেডি অসুস্থ ছিল, ওনার বাবারও বয়স হয়েছিল। তো দিদিকে ওনার মা বাবা ওখান থেকে নিয়ে আসে বাড়িতে। নিয়ে আসার পরে অনেক আদর যত্ন করে খুব সেবা শুশ্রূষা করে দিদিকে সুস্থ করে। কিন্তু দিদিকে সুস্থ করলেও দিদির বারংবার ওই ভয়ঙ্কর মুখটা মনে পড়তো। তো এই জন্য আমি ঘটনার শুরুতে আপনাকে বললাম যে এইটা এতটাই বড় ট্রমা ছিল দিদির কাছে যে ওনাকে রীতিমতো কাউন্সিলিং করাতে হয়। উনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে টানা 6 মাস তার তত্ত্বাবধানে ছিলেন। বাট দেখুন, সায়েন্স তো একদিকে, সায়েন্স কোনো একটা বিষয়কে একরকমভাবে এক্সপ্লেন করবে, কিন্তু এটা ছাড়াও আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন যে সব জিনিসের অ্যান্সার কিন্তু সায়েন্সের কাছেও নেই। বারবার উনি কেন দেখতেন, কেন এই জিনিসটা হতো, সেটা কিন্তু মানে ওই যে উনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে 6 মাস টানা তার তত্ত্বাবধানে ছিলেন, সে যেভাবে যা যা বলেছে, ওষুধও খেয়েছেন, টেস্ট করিয়েছেন, বাট তাতে না ওনার হয়তো কিছুটা খাওয়া দাওয়া ঘুমের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও উনি যে ওই যে মুখ দেখতেন, মানে কীরকম একটা ভয়ঙ্করভাবে উনি ওনার স্বামীকে দেখতেন ওনার পাশে শুয়ে রয়েছে হঠাৎ, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং যখন উনি হাল ছেড়ে দেন যে না এইসব করে আর কিছু হবে না, মানে উনি ওনার জীবনটাকে সেভাবেই মেনে নিয়েছে এবং উনি মনে মনে ভাবছেন যে থাক, আমি আমার শ্বশুর শাশুড়িকেও দেখবো, ওনারা কতদিনই বা বাঁচবে। তো মানে একটা সময় হয় না যে মানুষ পুরো হাল ছেড়ে দেয় যখন মানে সে আর পারে না। তো দিদির সেরকম একটা অবস্থা হয়েছে, উনি আর পারছিলেন না এভাবে থাকতে। তো হঠাৎই একদিন জাস্ট ঘুমের মধ্যে নর্মাল যেরকম মানুষ স্বপ্ন দেখে, একটা ওরকম স্বপ্ন উনি দেখেন ওনার স্বামীকে নিয়ে। সেই স্বপ্নে ওনার স্বামী বলেন যে আমি জানি তুমি অনেক কষ্ট করলে, তুমি সংসারের জন্য যা করলে, তুমি আমার থেকেও আমার বাবা মায়ের জন্য তুমি অনেক বেশি কিছু করেছো, ব্যবসাটাকে তুমি দাঁড় করিয়েছো। তো উনি বলেন যে দেখো, এই জন্মে আর আমাদের তো সংসার করা হবে না, কিন্তু আমি সত্যিই চাই তোমার মতো একজন স্ত্রীকে আমি যে আমার জীবনে পেয়েছি, এর জন্য আমি খুব খুশি। তুমি সব কিছুকে খুব সুন্দর করে আবার নতুন করে তৈরি করেছো, তোমার কাছে আমি চিরঋণী। এবং দিদিকে নাকি এটাও বলে যে তুমি তোমার জীবনটাকে অবহেলা করে কাটিও না, তুমি রঙিন শাড়ি পরবে, তোমার যা ইচ্ছে হয় খেতে তুমি খাবে, যেরকম ড্রেস পরতে ইচ্ছে হয় তুমি পরবে, আমাদের পরের জন্মে আবার কিন্তু দেখা হবে, আবার আমরা একটা নতুন করে সুন্দর করে একটা সংসার করব। কিন্তু তোমার মতো এত ভালো একটা মানুষকে যে আমি আমার জীবনসাথী হিসেবে পেয়েছিলাম, তার জন্য সত্যি আমি খুব কৃতজ্ঞ। আমি জানি তুমি আমাকে যেভাবে যেভাবে দেখো তাতে তোমার খুব কষ্ট, আর আমি তোমার সামনে আসবো না কোনো দিন। আমি খুব শান্তি পেয়েছি, এবার আমি চলে যাব যেখানে আমার যাওয়ার,
আর তুমি কিন্তু খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, কখনো দুঃখ পাবে না, এটুকু জানবে আমি তোমার পাশেই রয়েছি। কি অদ্ভুত বিষয় দেখুন, এই স্বপ্নটা উনি যেদিন দেখলেন, উনি তো ধরপড়িয়ে উঠে পড়লেন, খুব কান্নাকাটি করেন। বাট এই যে মনোরোগ বিশেষজ্ঞ দেখাচ্ছিলেন, ওনার মা বাবা ওনাকে অনেক সাপোর্ট করেছে, শ্বশুর শাশুড়িও করেছে, বাট সেই জিনিসটা কিন্তু কোনোভাবে মানে ওনার শরীর খারাপ, যে খেতে না পারা, গা ঝিমঝিম করা, শ্বাস ভারী হয়ে আসে, এগুলোর কিন্তু কোনো সমাধান হচ্ছিল না। মানে হচ্ছে আবার ফিরে আসছে, হচ্ছে আবার ফিরে আসছে। বাট ওই স্বপ্ন দেখার পরে আর কিন্তু কোনো দিন উনি ওরকম ওনার স্বামীর ভয়ঙ্কর রূপও দেখেনি, ভয়ঙ্কর ছায়া দেখা, রূপ দেখা, ওনার পাশে কেউ শুয়ে আছে, এগুলো কিচ্ছু হয়নি। অদ্ভুতভাবে পুরো নিমেষে ওই সব কিছু বন্ধ হয়ে গেল এবং ওনার শরীরও আস্তে আস্তে ভালো হতে লাগলো। তো আজও ওনার কষ্ট হয় ওনার স্বামীর জন্য, বাট উনি লিখেছেন যে আমাকে, মানে আমি নিজের জন্য না হলেও ও যেহেতু আমাকে বলে গেছে ভালো থাকতে, তো আমি ভালো থাকার চেষ্টা করি সব সময়। উনি ভালো কাজ করেন, অনেক অনাথ ছেলে মেয়েদের জন্য উনি প্রচুর কাজ করেছেন। কারোর হয়তো বিয়ে হচ্ছে না, কারোর হয়তো পড়াশোনা আটকে গেছে পয়সার জন্য। তো আজকের ডেটে ওনার শ্বশুর শাশুড়ি কেউই আর বেঁচে নেই, উনি ওখানে ব্যবসার পাট চুকিয়ে দিয়ে উনি ওনার বাড়িতে, ওনার বর্তমানে ওনার বাবা মা দুজনেই বেঁচে আছে, কিন্তু দুজনেই ভীষণ অসুস্থ, মানে একদম যাকে বলে বিছানায়, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে সব কিছু করে উনি ভালোই আছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দিদিকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু বলবেন, উনি মনের কথাগুলো হালকা করার জন্যই আমাদের চ্যানেলের ঘটনাটা পাঠিয়েছেন। আর এই ঘটনাগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন বেশি করে। খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।